হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। কেমন আছো সকলে? কমেন্টে জানাও সকলে। আশা করবো তোমরা খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তোমাদের সঙ্গে প্রতিদিন ক্লাস হচ্ছে, খুবই মজার সঙ্গে সুন্দর ক্লাস করানো হচ্ছে। আজকের ক্লাসটা কিন্তু একটা দুর্দান্ত ক্লাস হবে। কারণ জানো, আজকের ক্লাসে অনেকগুলো টপিক কভার করব। টপিকগুলো কি কি? বিভিন্ন রামসার সাইট, প্রাণী সংরক্ষণ প্রকল্প অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রভৃতি। সুতরাং আজকের ক্লাসটিতে যারা যুক্ত হচ্ছে তারা খাতা পেন নিয়ে বসবে। অ্যাট ফার্স্ট খাতা পেন নিয়ে বসতে পারো, অথবা তোমাদের আমি পিডিএফ তো প্রতিদিন দিয়ে থাকি, আজকে পিডিএফ দেবো, তো এগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, চলো আজকের ক্লাসটা শুরু করি। সময় নষ্ট করবো না, কারণ অলরেডি আমরা অনেকগুলো টপিক কভার করতে পারি না সময়ের মধ্যে। তো সেই জন্য আমাদের কিন্তু ভূমিকাটা বেশি দেওয়া হয়ে থাকে। ওই জন্য আমরা আজ থেকে যে জিনিসটা করব সেটা হচ্ছে শুধুমাত্র কন্টেন্টের উপরে, পিওর কন্টেন্টের উপরে ফোকাস করা হবে। ওকে, যার নাম নেওয়ার ইচ্ছা বা যে বলছে যে নাম নিন, তাকে বলি দেখো, নাম সম্পর্কে ওসব কথা বলো না, আমি পড়াতে এসেছি, পড়াটার দিকে ফোকাস করো। 1971 সালে বলা হচ্ছে, প্রথমে আমরা যে জিনিসটা দেখবো রামসার সাইট। রামসার সাইট বিষয়টা কি? এই বিষয়টা অনেকের কাছে নতুন হতে পারে, তাদের জন্য আমি এখানে সুন্দর করে লিখে এনেছি। দেখো, 1971 সালে 2রা ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে বিভিন্ন দেশসমূহ কনভেনশন অন ওয়েটারল্যান্ড নামে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেন, যেটি রামসার কনভেনশন নামে পরিচিত। কি বলা হচ্ছে? 1971 সাল 2রা ফেব্রুয়ারি এই দিনে কয়েকটা দেশ, পৃথিবীর বেশিরভাগ দেশগুলো মিলিত হয় বিভিন্ন দেশের জলাভূমিগুলোকে রক্ষা করার জন্য, ওয়াটারল্যান্ডগুলোকে রক্ষা করার জন্য, ওয়েটল্যান্ডগুলোকে রক্ষা করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। যেই চুক্তিটাকে বলা হয়ে থাকে রামসার কনভেনশন। কেন বলা হয়? এই চুক্তিটি হয়েছিল ইরানের রামসার শহরে, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে রামসার কনভেনশন। ওকে, সো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কবে এইটা চুক্তিটি স্বাক্ষর হয়েছিল এবং কোথায় স্বাক্ষরিত হয়েছিল এবং কোন দিনে স্বাক্ষরিত হয়েছিল। কারণ এই দিনে 2রা ফেব্রুয়ারি, এই দিনে এই রামসার শহরে রামসার কনভেনশন স্বাক্ষরিত হওয়ায় এই দিনটাকে বিশ্ব জলাভূমি দিবস হিসাবে পালন করা হয়। কোন দিনকে? 2রা ফেব্রুয়ারিকে পালন করা হয় বিশ্ব জলাভূমি দিবস হিসাবে। পরেরটা, এবারে আমরা চলে আসব ভারত কবে স্বাক্ষর করেছিল বা ভারতে কবে এই রামসার কনভেনশনটা লাগু হয়, ভারতের প্রথম রামসার সাইট কোনটি ছিল ইত্যাদি। 1981 সালে ভারতের প্রথম রামসার সাইটটা স্বীকৃতি পেয়েছিল, যেটা হচ্ছে চিল্কা হ্রদ। চিল্কা আমাদের ভারতের সবচেয়ে বৃহৎ উপহ্রদ। এটা একটা জলাভূমি, যেখানে সেখানকার বাস্তুতন্ত্র আছে যেটাকে রক্ষা করার প্রয়োজন মনে করে ভারত সরকার এটাতে স্বাক্ষর করে এবং প্রথম রামসার সাইট হিসেবে স্বীকৃতি পায় চিল্কা হ্রদ, যেটা ওড়িশাতে অবস্থিত। অ্যান্ড আরেকটা হচ্ছে কেওলাদেও জাতীয় উদ্যান। কেওলাদেও জাতীয় উদ্যান, এটা তোমাদের আমার বলা আছে। কেওলাদেওটা, এখানে বার্ড স্যাংচুয়ারি আছে, কেওলাদেও বা ঘানা পাখিরালয় আছে। তো কেওলাদেও জাতীয় উদ্যান, যেটা অবস্থিত ভরতপুর, ভরতপুর তো রাজস্থানের ভরতপুরে অবস্থিত কেওলাদেও জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানটা কিন্তু আমাদের ভারতের প্রথম রামসার সাইট ছিল, দুটি, একটা চিল্কা এবং একটা কেওলাদেও। এবার ভারতের প্রথম রামসার সাইটটাকে ঘোষণা করা হয় 1971-এ, এই 1981-তে। 71-এ প্রথম রামসার কনভেনশন স্বাক্ষরিত হয়, এটা মনে রাখবে। ঠিক তার 10 বছর পরে আমাদের ভারতের প্রথম রামসার সাইট হিসেবে চিল্কা এবং কেওলাদেওকে ঘোষণা করা হয়। ওকে, পরেরটা, ভারতের বৃহত্তম রামসার সাইট। এটা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি। তার আগে আমরা একটা ছোট্ট করে জিনিস জেনে রাখবো, আমাদের ভারতে মোট কতগুলি রামসার সাইট আছে। ওকে, তো প্রথমে দেখো আমাদের ভারতে এখন বর্তমানে কতগুলি রামসার সাইট আছে। তার আগে আরো একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, ভারত এই গ্রহণটা কবে করেছিল, সেটা হবে 1982-তে, রামসার কনভেনশন এটা। ওকে, এবারে চলে আসো, ভারতে মোট কতগুলি রামসার সাইট আছে। তো ভারতে মোট, আমি এখানে তলায় লিখছি, ঠিক আছে, নিচে জায়গা আছে। দেখো, ভারতে মোট 2024 সালে, এইটা 2024 সাল লেটেস্ট, 2024 সালে এসে মোট 80টি, কতগুলি? 80টি ওয়েটল্যান্ড আছে।
ওকে, তো ভারতে মোট বর্তমানে আছে 80টি রামসার সাইট, এটা যেন সকলেই মনে রাখো, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবারে দেখো ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি, সেটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবন হচ্ছে আমাদের ভারতের বৃহত্তম রামসার সাইট, অ্যান্ড এই সুন্দরবনটা 4232 বর্গ কিমি। এটা সুন্দরবন জাতীয় উদ্যান, ঠিক আছে, জাতীয় উদ্যানটাকেই কিন্তু রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। 2019 সালে এটা ঘোষিত হয়েছিল এবং এটা ভারতের সবচেয়ে বড় রামসার সাইট। তারপরে ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট কোনটি, এটাও একটু ছোট করে জেনে রাখবে সকলে। এইভাবে আসে না অবশ্য, কিন্তু এইভাবে দিয়ে থাকি যে রেণুকা জলাভূমিটি কোন রাজ্যে অবস্থিত। জানি, তো এখানে রেণুকা জলাভূমিটা হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। এটা হচ্ছে ভারতের ক্ষুদ্রতম ওয়েটল্যান্ড। ওকে, চলো পরেরটা। এবারে দেখো ভারতে মোট কতগুলি রামসার সাইট আছে, সেটা বললাম 80টি। এবারে কোন রাজ্যে সবচেয়ে বেশি আছে, রাইট অ্যান্সার কি হবে, সেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যতে। তামিলনাড়ু রাজ্যে 2023 সাল পর্যন্ত 14টি রামসার সাইট ছিল, যেটা ভারতের সবচেয়ে বেশি রামসার সাইট যুক্ত রাজ্য ছিল। কিন্তু 2024 সালে এসে লেটেস্ট 5টি রামসার সাইট যুক্ত হয়, যার মধ্যে 2টি ছিল তামিলনাড়ু রাজ্য থেকে। সুতরাং তামিলনাড়ু রাজ্যে সবচেয়ে বেশি রামসার সাইট আছে। কতগুলি আছে, সেটা হচ্ছে 16টি রামসার সাইট আছে তামিলনাড়ু রাজ্যে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রামসার সাইট আছে, এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্নটা পড়তে পারে এবং পরীক্ষায় প্রশ্ন পড়েছে অলরেডি। নেক্সট, বর্তমানে পশ্চিমবঙ্গে আমরা চলে আসবো। পশ্চিমবঙ্গে রামসার সাইট কয়টি আছে, দেখি তোমরা কয়টি বলতে পারো, কমেন্টে সকলে জানাও কয়টি রামসার সাইট আছে পশ্চিমবঙ্গে বর্তমানে। পশ্চিমবঙ্গে বর্তমানে রামসার সাইট আছে কতগুলি, সেটা হচ্ছে 2টি রামসার সাইট আছে। কি কি, একটা হচ্ছে পূর্ব কলকাতা, যেটা আমাদের পশ্চিমবঙ্গের প্রথম ওয়েটল্যান্ড ছিল, পূর্ব কলকাতা, বা যেটা 2002 সালে ওয়েটল্যান্ড হিসাবে স্বীকৃতি পেয়েছিল। এর সঙ্গে সুন্দরবন জলাভূমি, সুন্দরবন ওয়েটল্যান্ড, যেটাকে 2019 সালে, এই দুটো হচ্ছে আমাদের ভারতের ওয়েটল্যান্ড। এই সুন্দরবনটা কবে স্বীকৃতি পেয়েছিল রামসার সাইট হিসাবে, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং এসেছে। সুতরাং এটা কিন্তু সকলে নোট করে রাখবে যে এটা 2019 সালে ওয়েটল্যান্ড হিসাবে স্বীকৃতি পায় সুন্দরবন জলাভূমিটা। নেক্সট, 2024 সালে স্বীকৃতি পেয়েছে এমন রামসার সাইট কয়টি বললাম, 5টি রামসার সাইট আছে এমন। 2024 সালে আছে 5টি রামসার সাইট। তো 5টি রামসার সাইট গুলো কি কি আমাদের অবশ্যই জেনে রাখা উচিত। কি কি, প্রথমটা দেখা যাক, নামগুলো একটু কঠিন কারণ এই নামগুলো সাউথ ইন্ডিয়ান নেম, সুতরাং একটু কঠিন লাগবে, তবুও দেখো। আগ্নাশনী মোহনা, যেটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। আগ্নাশনী একটা নদী আছে, সেই নদীর মোহনাটাকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে, এন্ড এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। মনে রাখবে এই যে 5টি স্বীকৃতি পেয়েছে, এর মধ্যে 3টি হচ্ছে কর্ণাটকা থেকে এবং 2টি হচ্ছে তামিলনাড়ু থেকে, অর্থাৎ 5টি যে নতুন রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে সবগুলোই কিন্তু সাউথ ইন্ডিয়া, আমাদের দক্ষিণ ভারত থেকে, যার মধ্যে একটা হচ্ছে আগ্নেয়শিনী মোহনা, যেটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে অঙ্ক সমুদ্র বার্ড কনজারভেশন রিজার্ভ, অঙ্ক সমুদ্র বার্ড কনজারভেশন রিজার্ভ, যেটা অবস্থিত তোমার হচ্ছে কর্ণাটক রাজ্যে, এন্ড রঙ্গনাথ হিট্টু পাখি অভয়ারণ্য কর্ণাটকে। এই 3টেই কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসে থাকে। ওকে, সবচেয়ে কিন্তু এইভাবে প্রশ্ন আসে এইগুলো থেকে, কারণ এগুলো লেটেস্ট 2024 সালে কিন্তু স্বীকৃতি পেয়েছে, সুতরাং এগুলো কিন্তু মনে রাখা জরুরি সকলে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আর 2টি আছে, 3টি দেখলাম আমরা কর্ণাটক রাজ্যে অবস্থিত, 3টি, এই 3টি হচ্ছে কর্ণাটকে, একদমই মনে রাখবে এগুলি। পরেরটা হচ্ছে কারাইভেট্টি বার্ড স্যাংচুয়ারি, কারাইভেট্টি বার্ড বা পক্ষী অভয়ারণ্য, যেটা তামিলনাড়ুতে অবস্থিত, এবং আরেকটা হচ্ছে লাউডশোলা রিজার্ভ ফরেস্ট, এই 2টি হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। তো লাউডশোলা অ্যান্ড কারাইভাট্টি, পুরো নামটা তোমাদের মনে রাখতে হবে না, শুধু এইটুকু মনে রাখলেই হবে, কারাইভাট্টি অ্যান্ড লাউডশোলা, এই দুটো টার্ম শুধু মনে রাখবে। এই দুটো অবস্থিত হচ্ছে কোথায়, এগুলো হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। ক্লাসটি তোমাদের ভালো লাগছে কিনা কমেন্ট একবার জানাও, ক্লাসটি ভালো লাগছে তো? এত সুন্দরভাবে কিন্তু কেউ লিখে দেবে না, এত সুন্দরভাবে একদমই কখন থেকে মানে তোমাদের জন্য টাইপ করে করে একদমই এনেছি, খুব সুন্দর করে একদমই সব ফ্যাক্ট চেক করে আনা, কোনো অসুবিধা হবে না। আশা করব তোমাদের জোশ লাগবে ক্লাসটা, আর এটা থেকে তোমরা
পরের দিনে আর ভুল করবে না এই ক্লাসটা দেখলে। চলে আসো পরেরটা, এটা হচ্ছে আমাদের রামসার সাইট, আমাদের ভারতের কয়েকটি উল্লেখযোগ্য রামসার সাইট আমরা একটু দেখে রাখবো। দেখো প্রথমে এগুলো আমি এখানে রাখছি, এগুলো হচ্ছে আমাদের ভারতের কিছু রামসার সাইট গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ভারতে 80টি রামসার সাইট আছে, 80টি। তো 80টি রামসার সাইট সবগুলো মুখস্থ রাখা অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। অনেকে আছে মুখস্থ করতে পারে, কিন্তু সকলের পক্ষে 80টা মনে রাখা কিন্তু অসম্ভব ব্যাপার, এবং 80টা তোমাকে মনে রাখতে হবে না। প্রিভিয়াস ইয়ারে কি ধরনের প্রশ্ন এসেছে এন্ড কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই কয়েকটা রামসার সাইট আমরা একটু দেখে রাখবো। যেমন প্রথম হচ্ছে তাম্পারা হ্রদ। এসএসসি এমটিএস এর প্রশ্নে এসেছে যে তাম্পারা হ্রদটা কোথায় অবস্থিত, এন্ড ভিতরকণিকা, ভিতরকণিকা এন্ড তাম্পারা অবস্থিত ওড়িশাতে। এছাড়া ওড়িশাতে আরো আছে, কিন্তু আমরা এই দুটোই মনে রাখবো, এগুলোই কিন্তু যথেষ্ট। ওকে, নেক্সট কোলেরু হ্রদ, কোলেরু হ্রদ এন্ড ভেম্বানদ হ্রদ, এগুলো হচ্ছে কয়াল। আমরা জানি ভেম্বানদ কয়াল, কোলেরু এগুলোকে কয়াল বলা হয়, উপহ্রদ। কেরালা উপকূলে, মালাবার উপকূলের উপহ্রদগুলোকে কয়াল বলে। তো মালাবার উপকূলে আছে আমরা জানি কোলেরু, দেন হচ্ছে ভেম্বানদ, দেন হচ্ছে আর কি যেন আছে বলো না, শাস্তমকট্টা হ্রদ, তো প্রভৃতি অবস্থিত ওখানে। তো এখানে দেখো অষ্টমুদি, হ্যাঁ অষ্টমুদিও একটা রামসার সাইট, এটাও মনে রাখবে, অষ্টমুদিও একটা রামসার সাইট, শাস্তমকট্টা হ্রদ একটা রামসার সাইট। এগুলো কেরলেতে অবস্থিত। সখ্য সাগর এন্ড ভোজ জলাভূমি, ভোজ জলাভূমিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় অবস্থিত? এটা মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট হচ্ছে দীপর বিল। দীপর বিলটা কোথায়? বিল, দীপর বিল ইজ, এটা হচ্ছে অসম রাজ্যে অবস্থিত। খিসদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য, পরীক্ষায় প্রশ্ন আসে খিসদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্যটা কোথায়। এটা একটা রামসার সাইট এন্ড এটা অবস্থিত তোমার গুজরাট রাজ্যে। পিচাভরম ম্যানগ্রোভ ফরেস্ট তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। রুদ্রসাগর জলাভূমি ত্রিপুরা রাজ্যে অবস্থিত। রোপার, রোপার থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, রোপার জলাভূমিটি কোথায়। এটা শুধু ইম্পর্টেন্ট না, এটা ভেরি ভেরি, শুধু গুরুত্বপূর্ণ না, খুব খুব গুরুত্বপূর্ণ। রোপার এন্ড কাঞ্জলি জলাভূমি যে দুটো অবস্থিত পাঞ্জাব রাজ্যে। শালবুক জলাভূমি জম্মু এন্ড কাশ্মীর। নবাবগঞ্জ এন্ড শামসপুর পক্ষী অভয়ারণ্য ইউপি অর্থাৎ উত্তর প্রদেশে অবস্থিত, উত্তর প্রদেশ রাজ্যে অবস্থিত। ওকে, তো এগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে, স্যার ট্রিক বানিয়ে দিলে ভালো হতো। দেখো ট্রিক আমি বানানোর সময় পাইনি অ্যাকচুয়ালি, এতগুলো টাইপ করতে। এখনো অনেক কিছু আছে তোমাদের দেওয়ার, ব্যাঘ্র প্রকল্প অনেক কিছু আছে, শুধু অ্যাটলিস্ট শেষ পর্যন্ত থাকো। দেখো ট্রিকটা তোমরা একটু বানিয়ে নিয়ে নিজেরা, মনে রাখার ট্রিক হয় আমি জানি, কিন্তু সেই যে ট্রিকটা বানাবার আমার যে টাইম, সেটা আমি তোমাদের পেছনে দিতে পারিনি। কারণ এতগুলো তোমাদের যে ফ্যাক্ট চেক করা, এতগুলো তোমাদের টাইপ করা, এটার সময় প্রচুর যায়। ওকে, তো পরের কোনো সময় এটা ট্রিক দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। পালা জলভূমি হচ্ছে মিজোরামে এন্ড নন্দা হ্রদ হচ্ছে গোয়াতে অবস্থিত। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো তোমরা মনে রাখবে একটু তোমাদের বলে রাখি। তাম্পারা হ্রদ, একে তো এগুলোকে 80টার মধ্যে শর্ট লিস্টেড করে দিলাম, এর ভিতরেও শর্ট লিস্টেড করে দিচ্ছি যেগুলো 90% ইম্পর্টেন্ট। খিসদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য, পিচাপুরম এন্ড দীপর বিল, ভোজ জলাভূমি, সখ্য সাগর, তাম্পারা হ্রদ, আরেকটি হচ্ছে এখানে রোপার। এইগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ফেজ। ওকে, চলো পরেরটা। এবারে দেখো আমরা একটু প্রাণী সংরক্ষণ প্রকল্পের দিকে আসি। প্রাণী সংরক্ষণ প্রকল্প বিভিন্ন প্রাণীকে রক্ষা করার জন্য, সেগুলো যাতে বিলুপ্ত না হয়ে যায় সেগুলোর জন্য প্রাণী সংরক্ষণ প্রকল্প করা, এগুলো তোমরা জানো অবশ্যই প্রাণী সংরক্ষণ প্রকল্প কেন ঘোষণা করা হয়। তো প্রাণী সংরক্ষণ প্রকল্প প্রথমে দেখো কি বিষয়টা আমরা দেখে রাখি। বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুযায়ী প্রাণী সংরক্ষণ প্রকল্প এই বন্য সুরক্ষা আইন অনুযায়ী হয়ে থাকে, এবং বন্যপ্রাণী সুরক্ষা আইন যেটা 1972 সালে স্বীকৃতি পেয়েছিল। কবে? 1972 সালে এটা পাস হয়েছিল, বন্যপ্রাণী সুরক্ষা আইন। নেক্সট হচ্ছে 1973 এপ্রিল থেকে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কার্য হয়। তাহলে বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প সুরক্ষা আইন সেটা পাস হয় 1972, কিন্তু ব্যাঘ্র হচ্ছে একটা বন্যপ্রাণী, সেটা আলাদা বিষয়। ব্যাঘ্র প্রকল্পটা শুরু হয়েছিল 1973 থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে ব্যাঘ্র প্রকল্পটা কবে শুরু হয়েছিল, ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কবে সূচনা হয়, তো সেটা বা কার্যকর হয়েছিল এটা 1973। নেক্সট, ভারতে বর্তমানে 55টি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প আছে। কতগুলি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প আছে?
55টি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প আছে। এবারে দেখো আমরা একটু ম্যাপ দেখি। গতদিনে ক্লাসে একজন বলছিল স্যার ম্যাপ দিয়ে বোঝালে খুবই ভালো হয়, বুঝতে সুবিধা হয়। তো 55টি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প মনে রাখা অসম্ভব ব্যাপার, তাই তো? মনে রাখা অসম্ভব ব্যাপার, তোমরা মনে রাখতে পারো। এখানে তোমরা চলে যাবে, একটা তোমার ওয়েবসাইট আছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। এখানে গেলে তোমরা বিভিন্ন টাইগার রিজার্ভ পেয়ে যাবে। টাইগার রিজার্ভের ম্যাপ আছে এখানে, এই ম্যাপ দেখে তোমরা বুঝতে পারবে কোথায় কোন টাইগার রিজার্ভ অবস্থিত। এবারে অনেকে এখানে কতগুলি টাইগার রিজার্ভ আছে দেওয়া আছে দেখো। এবার গুরুত্বপূর্ণ টাইগার রিজার্ভ গুলি কি কি সেগুলো দেওয়া আছে, বন্দিপুর, করবেট, দেন হচ্ছে কানহা, মানস, এই সমস্ত টাইগার রিজার্ভ আছে। তো এখন অ্যাকর্ডিং টু এই যে ওয়েবসাইট ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি অনুযায়ী লাস্ট ধোলপুর কারাওয়ালি টাইগার রিজার্ভ, যেটা হচ্ছে 55তম টাইগার রিজার্ভ ভারতের, যেটা এই রাজস্থান রাজ্যে অবস্থিত। তো এগুলো কিন্তু মনে রাখবে। এখানে দুর্গাবতী টাইগার রিজার্ভটাও গুরুত্বপূর্ণ, এটা মধ্যপ্রদেশ অবস্থিত, কারণ এগুলো 2023 সালে এই দুটোকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। ওকে, তো এগুলো মনে রাখবে সকলে। ম্যাপটা বোঝা যায় না ওয়েবসাইটে, এই ওয়েবসাইটটায় গেলে তোমরা ম্যাপ পেয়ে যাবে। এবারে দেখো আমরা যেটাতে আসছি, ফেরত আসি এখানে। দেখো টাইগার রিজার্ভ তো সবগুলো মনে রাখতে হবে না, কিছু গুরুত্বপূর্ণ আমরা মনে রাখবো। কি কি টাইগার রিজার্ভ মনে রাখবো? এট ফার্স্ট দেখো বন্দিপুর টাইগার রিজার্ভ। বন্দিপুর একটা আমাদের ভারতের টাইগার রিজার্ভ। তো বন্দিপুর টাইগার রিজার্ভটা কোথায় অবস্থিত? এই দেখো বন্দিপুর টাইগার রিজার্ভ এইখানে অবস্থিত। এখানে কতগুলি টাইগার রিজার্ভ আছে, যার মধ্যে বন্দিপুর একটা। এই যে বন্দিপুর টাইগার রিজার্ভ কর্ণাটক রাজ্যে অবস্থিত। ম্যাপটা অনেকটা অস্পষ্ট আছে, আসছে হয়তো, আসলেও কিছু করার নেই। দেখো আমি বলছি, নেক্সট দেখো করবেট, যেটা হচ্ছে উত্তরাখণ্ড। করবেট হচ্ছে কি বলেছিলাম আগের দিন, জিম করবেট ন্যাশনাল পার্ক, আমাদের ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, সেই জিম করবেট। এই দেখো করবেট ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, এটা একটা টাইগার রিজার্ভের মধ্যে পড়ে থাকে। নেক্সট হচ্ছে রণথম্বর। রণথম্বরটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে তোমার অবস্থিত এখানে রাজস্থানে, এবং সরিস্কায়, এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সরিস্কা এন্ড রণথম্বর টাইগার রিজার্ভ দুটো অবস্থিত কোথায়? এই দুটো অবস্থিত রাজস্থানে। সরিস্কাটা আমি দেওয়া হয়নি এখানে মনে হচ্ছে, তো সরিস্কাটা মনে রাখবে। সরিস্কা এন্ড রণথম্বর টাইগার রিজার্ভ দুটি অবস্থিত রাজস্থানে। কানহা মধ্যপ্রদেশ রাজ্যের টাইগার রিজার্ভ, কানহা টাইগার রিজার্ভ এই যে এখানে অবস্থিত। কানহা কোথায় অবস্থিত? এই যে কানহা টাইগার রিজার্ভ, যেটা অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে। নেক্সট মানস। মানস এটা অসম রাজ্যে অবস্থিত। পেরিয়ার কেরল রাজ্যে অবস্থিত। এন্ড কাউয়াল, যেটা তেলেঙ্গানাতে অবস্থিত। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনগুলি? বন্দিপুর, করবেট, রণথম্বর এন্ড সরিস্কা, আন্নামালাই, কানহা, মানস, সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। তাছাড়া নামদফা ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ, নামদফা টাইগার রিজার্ভ অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। নামদফা তোমরা জানো এটা অরুণাচল প্রদেশ রাজ্যে একটা ন্যাশনাল পার্ক। তো এর মধ্যে অনেকগুলো টাইগার রিজার্ভ এমন আছে, সবগুলো কিন্তু আবার ন্যাশনাল পার্কেরও স্বীকৃতি পেয়ে আছে, এমন অনেকগুলো টাইগার রিজার্ভ আছে। তো এগুলো মনে রাখলে কিন্তু গুরুত্বপূর্ণ। এই টাইগার রিজার্ভ গুলো মনে রাখলে তোমার সেগুলো যদি এই হিসাবেও আসে, ন্যাশনাল পার্ক হিসাবেও আসে পরীক্ষায় প্রশ্ন, যে নামদফা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। তো তোমার একটা নামদফা টাইগার রিজার্ভ মনে ছিল, তো মনে রাখবে টাইগার রিজার্ভ নামদফা একটা ন্যাশনাল পার্ক, সুতরাং তখন কিন্তু তোমাদের সুবিধা হবে। তো এগুলো ইন্দ্রাবতীও একটা তোমার হচ্ছে ন্যাশনাল পার্ক, এগুলো ন্যাশনাল পার্ক আবার টাইগার রিজার্ভের স্বীকৃতি পেয়েছে। বান্ধবগড় হচ্ছে মধ্যপ্রদেশে, দুধওয়া টাইগার রিজার্ভ এটা উত্তরপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, এই হচ্ছে কতগুলি টাইগার রিজার্ভ। এবারে দেখো চলে আসো প্রথমে অন্ধ্রপ্রদেশের বলা হচ্ছে নাগার্জুন সাগর শ্রীশৈলেম টাইগার রিজার্ভ, আমাদের ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ। এই যে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশৈলেম টাইগার রিজার্ভ, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো মনে রাখো এই জায়গাতে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশৈলেম যে টাইগার রিজার্ভটা, সেটা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। সেটা হচ্ছে ভারতের সবচেয়ে বড় টাইগার রিজার্ভ। এটা থেকে প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, ভারতের সবচেয়ে বড় টাইগার রিজার্ভ হচ্ছে এই নাগার্জুন সাগর শ্রীশৈলেম। এবারে দেখো পরীক্ষায় প্রশ্ন তো বিভিন্ন ভাবে আসে, যে ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি, ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি, এইভাবে তো প্রশ্ন আসে। তো এগুলো কিন্তু শুধুমাত্র মুখস্থ রাখতে হবে, কোনো ট্রিক্স এখানে কাজে লাগানো যায় না, বা ট্রিক্স হিসাবে তুমি এগুলো করতে পারবে না, করতে গেলে তোমার কিন্তু গুলিয়ে যাবে, ট্রিক্স এখানে কাজে লাগা। আরে অর্পণ চ্যাটার্জি, তোমার থেকে চিন্তাটা আমার বেশি আছে, সবকিছু লিখে এনেছি, তুমি চাপ নিচ্ছ কেন? শেষ পর্যন্ত দেখো, ক্লাস শেষ পর্যন্ত দেখার পরে বলবে যে
এই জিনিসটা বাদ গেল, তখন তোমার সেই জিনিসটা বলে দেওয়া হবে। চলে আসো পরেরটা, পশ্চিমবঙ্গের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। গেস করো পশ্চিমবঙ্গে কতগুলি ব্যাঘ্র প্রকল্প আছে, বলো পশ্চিমবঙ্গে কতগুলি ব্যাঘ্র প্রকল্প আছে? এই দীপঙ্কর বলছে 6টি। কি করে হবে এভাবে 6টি বললে? 6টি হচ্ছে ওগুলো কি, 6টি হচ্ছে ন্যাশনাল পার্ক, 6টি হচ্ছে ন্যাশনাল পার্ক। এবার সবগুলো ন্যাশনাল পার্ক তো টাইগার রিজার্ভ নয়। জলদাপাড়া কি টাইগার রিজার্ভ? গরুমরা কি টাইগার রিজার্ভ? জলদাপাড়া কি সেখানে রাইনো, সেখানে কিন্তু কোন প্রাণীটি বিখ্যাত? সেখানে বিখ্যাত হচ্ছে গন্ডার। তেমনই সবগুলো কিন্তু টাইগার রিজার্ভ নয়। টাইগার রিজার্ভ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আছে 2টি টাইগার রিজার্ভ। কি কি? একটা হচ্ছে সুন্দরবন, সকলেই জানো, একটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ। 1973-তে সুন্দরবনকে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। অ্যান্ড 1984 সালে সুন্দরবন হয়েছিল ন্যাশনাল পার্ক। 1973-এ সুন্দরবন একটা ছিল তোমার টাইগার রিজার্ভ। তো সুন্দরবনকে প্রথমে কিন্তু টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়, পরে সেটাকে ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয়। ওকে, প্রথমে সুন্দরবন হয় টাইগার রিজার্ভ, পরবর্তীতে সেটাকে ন্যাশনাল পার্ক 1984-তে এসে। তো 1973-তে সুন্দরবন টাইগার রিজার্ভ হিসাবে ঘোষিত হয়েছিল। আরেকটি হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ, যেটা অবস্থিত কোথায় বলো, কমেন্টে জানাও সকলে বক্সা টাইগার রিজার্ভ কোথায়। এই যে বক্সা টাইগার রিজার্ভ একদমই অসম, পশ্চিমবঙ্গ, ভুটান, অসম সীমান্তে অবস্থিত বক্সা। অ্যান্ড এখানে আমাদের দক্ষিণে অবস্থিত সুন্দরবন। তো অসম যে টাইগার রিজার্ভ, এই অসম বলছি, বক্সা টাইগার রিজার্ভ সেটা 1982 সালে টাইগার রিজার্ভ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গে তাহলে 2টি রামসার সাইট, 2টি টাইগার রিজার্ভ অ্যান্ড 6টি ন্যাশনাল পার্ক অবস্থিত। ওকে, অন্যদিন যেন গুলিয়ে ফেলো না, অন্যদিন যেন গুলিয়ে ফেলো না। 6টি ন্যাশনাল পার্ক, 2টি হচ্ছে রামসার সাইট অ্যান্ড 2টি তোমার ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। তো সুন্দরবন একদিক থেকে তোমার রামসার সাইট 2019 সালে স্বীকৃতি পায়, একদিক থেকে একটা অভয়ারণ্য, একদিক থেকে তোমার হচ্ছে সুন্দরবন একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1987-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পেয়েছিল সুন্দরবন। এবং সুন্দরবন একটা তোমার হচ্ছে ন্যাশনাল পার্ক, টাইগার রিজার্ভ, সব দিক থেকে কিন্তু সুন্দরবন আছে। ওকে, তো সুন্দরবনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুন্দরবনকে কবে কি হিসাবে স্বীকৃতি করা হয় এটা একটু জেনে রাখবি। এবারে দেখো কয়েকটা উল্লেখযোগ্য হস্তি সংরক্ষণ প্রকল্প আমরা দেখে রাখি। হস্তি সংরক্ষণ প্রকল্প আমাদের ভারতে আছে, বিভিন্ন হস্তি সংরক্ষণ প্রকল্প পরীক্ষায় প্রশ্ন আছে এখান থেকে। ইন্টার্ন কি হস্তি সংরক্ষণ প্রকল্প কোথায়, তারপরে পশ্চিমবঙ্গের একটা হস্তি সংরক্ষণ প্রকল্প কোনটি বলে 4টি রকম নাম দিয়ে দিতে পারে। ওকে, তো কয়েকটা আমরা জেনে রাখি। এখানে দেখো সুমন বলছে ময়ূর ঝর্ণা, একদমই ঠিক বলেছো সুমন, ময়ূর ঝর্ণা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। তো তোমার কথা অনুযায়ী প্রথমেই দেখে রাখি আমাদের পশ্চিমবঙ্গের যে একটা গুরুত্বপূর্ণ হস্তি সংরক্ষণ প্রকল্প সেটা হচ্ছে ময়ূর ঝর্ণা। পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে ঝাড়গ্রাম অ্যান্ড বাঁকুড়ার কিছু অংশ বা ওই অংশ পশ্চিম অংশে কিছু অংশ জুড়ে আছে ময়ূর ঝর্ণা হস্তি সংরক্ষণ প্রকল্প। এছাড়া ইস্টার্ন ডুয়ার্স হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আরো একটা হস্তি সংরক্ষণ প্রকল্প। তো পশ্চিমবঙ্গের আমরা দুটো জেনে রাখবো, একটা হচ্ছে ময়ূর ঝর্ণা অ্যান্ড ইস্টার্ন ডুয়ার্স, এই দুটো হচ্ছে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য হস্তি সংরক্ষণ প্রকল্প। অ্যান্ড এছাড়া আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া আমাদের ভারতে কিন্তু আরো বিভিন্ন হস্তি সংরক্ষণ প্রকল্প আছে। কি কি সেগুলো কয়েকটা আমরা দেখে রাখি, কি বলো? তোমাদের জোর জবরদস্তি কিচ্ছু করবো না, এত সুন্দরভাবে ক্লাস প্রোভাইড করছি, চাইলে তোমরা পড়ো, না হয় না পড়ো, সেটা তোমার বিষয়, কিন্তু পড়লে আমার ভালো লাগবে, তোমরা চাকরি পেলে আমার ভালো লাগবে, এটাই বিষয়। আমার বেস্ট আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। এবারে দেখো তুমি সেই বেস্টটাকে, আমার যে কষ্ট সেটা তুমি মর্যাদা দেবে কি না দেবে সেটা তোমার বিষয়। এখানে অনেকে বলবে যে স্যার এতগুলো পড়বো কিভাবে? পড়তে হবে তোমাকে। তুমি ক্লাস 2 এর পরীক্ষা দিচ্ছ না, ক্লাস 5 এর পরীক্ষা দিচ্ছ না, তুমি দিতে যাচ্ছ তোমার লাইফের মনে করো সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষা মনে করো, এতদিন পর্যন্ত যে সমস্ত পরীক্ষা দিয়েছো তার থেকে বড় পরীক্ষা, যেটার কোনো একটা লিমিটেড সিলেবাস নেই, একটা হিউজ সিলেবাস। এত সিলেবাস হয়তো কোনোদিন আগে তুমি পড়োনি, এতগুলো একসাথে। আর এই কারণে এই পরীক্ষাটিকে আমরা বলবো অনেকটা কঠিন লেভেলের পরীক্ষা, আবার অনেকটা সহজ। কার জন্য সহজ? যে এগুলো নিয়ে চর্চা রাখে। জিকে এমন একটা জিনিস, সেগুলোকে তোমার চর্চা রাখতে হবে, চর্চা না রাখলে তুমি কিন্তু করতে পারবে না এগুলো। তুমি একটা মানে অনেক বড় মাস্টার, তুমি অনেক দিন থেকে পড়াশোনা করছো, কিন্তু তোমার চর্চা নেই, তুমি কিন্তু ভুলে যাবে এগুলো। কারণ ভোলা যায়, আমাদের মেমোরি তো সবগুলো মনে রাখে না, পেছনের গুলো মুছে ফেলে। মেমোরির যতটা ক্যাপাসিটি সে ততটা রাখবে, বাকিটা মুছে ফেলবে। সুতরাং তুমি
বেশি অন্য জিনিস চিন্তাটা বাদ দিয়ে পড়াশোনার দিকে মনোনিবেশ করো এন্ড বেশি করে পড়ার চেষ্টা করো। চলে আসো পরের কয়েকটা ময়ূরভঞ্জ। আমরা শুধু এখানে দেখে রাখবো এন্ড এবং মুখস্থ করে রাখবো। কিভাবে মুখস্থ করব এগুলো একটু আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, তার মাধ্যমে মুখস্থ করব। এমসিকিউ প্র্যাকটিসের ক্লাস তোমাদের আমি নেব যখন, তখন এগুলো সম্পর্কে করাবো। আশা করব তোমাদের উপকৃত হবে তখন তোমরা। তো ময়ূরভঞ্জ হচ্ছে ওড়িশাতে অবস্থিত সিংহভূম একটা হস্তি সংরক্ষণ প্রকল্প। নামে সিংহ আছে কিন্তু এটা কিন্তু সিংহ সংরক্ষণ প্রকল্প না, সিংহভূম অঞ্চল, সেটা ঝাড়খণ্ডে অবস্থিত একটা হস্তি সংরক্ষণ প্রকল্প। দিহং পটকাই অসমের হস্তি সংরক্ষণ প্রকল্প। ইন্টানকিটা থেকে খুবই খুবই পরীক্ষায় প্রশ্ন আসে, ইন্টানকি হস্তি সংরক্ষণ প্রকল্পটা কোথায়? এটা অবস্থিত তোমার নাগাল্যান্ড রাজ্যে। এবং বৈতরণী হস্তি সংরক্ষণ প্রকল্প যেটা ওড়িশাতে অবস্থিত। এই কয়েকটার মধ্যেই জেনে রাখলে তোমাদের এনাফ। এর ভিতর থেকেই 99% চান্স থাকবে হস্তি সংরক্ষণ প্রকল্প থেকে প্রশ্ন দিলে এর ভিতর থেকেই দেবে। 1% সেটা আউট অফ সিলেবাস আসতেই পারে, কেউ এটা গ্যারান্টি দিতে পারবে না। তো 99% তোমাদের আমি বলতে পারি এখান থেকে পরীক্ষা দিলে এর ভিতর থেকেই পরীক্ষায় প্রশ্ন দেবে হস্তি সংরক্ষণ প্রকল্প থেকে প্রশ্ন পরীক্ষায় আসলে। ওকে, চলে আসো পরেরটা। এবারে দেখো কয়েকটা হস্তি সংরক্ষণ প্রকল্প, এটা দুইবার হয়ে গেল। আমাদের ভারতের কয়েকটা অন্যান্য গুরুত্বপূর্ণ প্রাণী সংরক্ষণ প্রকল্প, বিভিন্ন প্রাণী সংরক্ষণ প্রকল্প, হস্তি সংরক্ষণের মধ্যে 6টা করে তো মুখস্থ করা যায় না। তো আমরা কি মনে রাখবো? কয়েকটা গুরুত্বপূর্ণ সংরক্ষণ প্রকল্প, সেখানে কি কি সংরক্ষণ করা হয় ইত্যাদি। যেমন জলদাপাড়া, আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত জলদাপাড়া কোন জেলাতে অবস্থিত কমেন্টে সকলে জানাও। এবং এই পশ্চিমবঙ্গের জলদাপাড়া কি সংরক্ষণের জন্য বিখ্যাত? এক শৃঙ্গ গন্ডার। একটু আগে বলছিলাম জলদাপাড়া হচ্ছে এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। ওকে, এছাড়া গির অরণ্য, গির অরণ্য গুজরাটের অবস্থিত গির অরণ্য এশীয় সিংহ সংরক্ষণের জন্য বিখ্যাত। এটা গুজরাট রাজ্যে অবস্থিত এবং গির একটা ন্যাশনাল পার্কও ভারতের। নেক্সট কাজিরাঙ্গা, এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য, এটা ছোট থেকেই তোমরা পড়ে আসছো, অসম রাজ্যে অবস্থিত কাজিরাঙ্গা এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত। দেন হচ্ছে সিপাহীজলা অভয়ারণ্য, এটা কোথায়? ত্রিপুরাতে অবস্থিত। এন্ড ক্লাউডেড লেপার্ড, ক্লাউডেড লেপার্ড সংরক্ষণের জন্য, চিতা ক্লাউডেড লেপার্ড সংরক্ষণের জন্য এটা তোমার বিখ্যাত, সেটা হচ্ছে সিপাহীজলা অভয়ারণ্য ত্রিপুরাতে অবস্থিত। সুলতানপুর হরিয়ানাতে অবস্থিত, পাখি সংরক্ষণের জন্য বিখ্যাত সুলতানপুর পক্ষী অভয়ারণ্য, সকলেই জানো এটা। ভগবতপুর, এটা পশ্চিমবঙ্গের কুমির সংরক্ষণ প্রকল্প একটা, ভগবতপুর অ্যান্ড লজিয়ান দ্বীপ। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের আরো কিন্তু বিভিন্ন এরকম দক্ষিণ 24 পরগনায় গুরুত্বপূর্ণ কিছু কুমির সংরক্ষণ প্রকল্প আছে, যার মধ্যে ভগবতপুর কুমির একটা সংরক্ষণ প্রকল্প, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কুমির সংরক্ষণ প্রকল্প। এছাড়া ভিতরকণিকা ওড়িশাতে অবস্থিত, এটা একটা কুমির সংরক্ষণ প্রকল্প। কুম্ভলগড় জাতীয় উদ্যান, কুম্ভলগড় অভয়ারণ্য, যেটা একটা সিংহ সংরক্ষণ প্রকল্প। অ্যান্ড লেটহার অভয়ারণ্য ঝাড়খণ্ডে অবস্থিত, নেকড়ে সংরক্ষণ প্রকল্প। এখান থেকে গুরুত্বপূর্ণ কোনগুলি? এবারে অনেকের প্রশ্ন থাকবে, যারা ফাঁকি দিতে চাই তাদের প্রশ্ন হবে যে স্যার এগুলো সব পড়বো না, কি পড়বো? থাকবে তো প্রশ্ন, তোমাকে পড়তে হবে। যে ভালো স্টুডেন্ট সেই প্রশ্নটা জীবনে করবে না, কোনোদিনই করবে না, কারণ এগুলো তার কাছে একদমই জল ভাতের মতো, এগুলো দেখলেই সে উত্তর করে দেবে। হয়তো ইনস্ট্যান্ট কেউ প্রশ্ন ধরলে মাথায় আসবে না, কিন্তু এগুলো যদি সে চোখ বুলিয়ে রাখে, অ্যাটলিস্ট 2বার থেকে 3বার পড়ে থাকে, 1বার থেকে 2বার রিভিশন করে থাকে, তার কিন্তু অপশন দেখলেই একদমই এরকম সুলতানপুর কোথায় অবস্থিত, অপশনে হরিয়ানা থাকলে তার কিন্তু প্রথম নজর হরিয়ানাতেই যাবে। বাকি 3টে অপশন কি আছে সেই 3টে পড়ার আগেই সে উত্তর করবে, এতটা সে কনফিডেন্ট হয়ে যাবে। এই জন্য তোমাকে পড়তে হবে, জাস্ট পড়তে হবে। অনেকবার বলছি, দেখো এত মেহনত, যত মেহনত তুমি করবে তত কিন্তু লাইফে এগিয়ে যাবে। ওকে, টাইম একদমই শেষের পথে। কয়েকটা আমরা ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ দেখে রাখবো। বায়োস্ফিয়ার রিজার্ভ বিষয়টা কি, অনেকের প্রশ্ন থাকবে। বায়োস্ফিয়ার রিজার্ভটা কি? আমরা ন্যাশনাল পার্ক জেনেছি, অভয়ারণ্য জেনেছি, অ্যান্ড অন্যান্য সংরক্ষণ প্রকল্প জেনেছি। বায়োস্ফিয়ার রিজার্ভটা কি? বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে যেখানে অঞ্চলের বাস্তুতন্ত্র, কোন একটা অঞ্চলে, সেটা জলজ বাস্তুতন্ত্র হতে পারে, সেটা সেখানকার আদিবাসী, সেখানকার যে সমস্ত অধিবাসীরা আছে তারা হতে পারে, সেখানকার তোমার হচ্ছে পাখি পক্ষী, সেখানকার তোমার হচ্ছে যে প্রাণী, সেখানকার উদ্ভিদ, সমস্ত কিছুকে, জীববৈচিত্র্যকে, সেই অঞ্চলের যে বায়োডাইভার্সিটি আছে সেটাকে সংরক্ষণ করার বিষয়টা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। আমাদের ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভ কতগুলি আছে? কতগুলি আছে এরকম বায়োস্ফিয়ার রিজার্ভ? এখানে তো 9টি আমরা দেখতে পাচ্ছি। কতগুলি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে আমাদের ভারতে? 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে আমাদের ভারতে। কতগুলি? 18টি।
মনে রাখবে, একদমই মাথায় ঢুকে রাখবে 106টি। দেখো এগুলো মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করবে এটা কিন্তু প্রশ্ন নয়, এটা শুধু পড়ার উপরে, প্র্যাকটিসের উপরে ভরসা রাখতে হবে। যেমন আমাদের ভারতে যে ন্যাশনাল পার্ক কতগুলি, 106টি। আমাদের ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভ 18টি, ভারতে রামসার সাইট 80টি, অ্যান্ড পশ্চিমবঙ্গে কতগুলি, এগুলো কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট মনে রাখা। চলে আসো আমরা একদমই সময়ের শেষের দিকে চলে এসে কয়েকটা প্রশ্ন এখানে করে রাখি। যেমন হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভে আমাদের প্রথম ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ যেটার নাম হচ্ছে নীলগিরি, প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ভারতের। এটা থেকেই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ 1986 স্বীকৃতি পেয়েছিল নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকের সীমান্ত অঞ্চলে কিন্তু অবস্থিত। তিনটে রাজ্য মিলে এটা অবস্থিত। 1986 এটা স্বীকৃতি পায় ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি। একদমই মনে রাখবে। ভারতের প্রথম টাইগার রিজার্ভ কোনটি, এই টাইগার রিজার্ভ বলছি, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি, সেটা নীলগিরি। নেক্সট হচ্ছে নন্দা দেবী, সালটা না মনে রাখলেও হবে এগুলোর, কারণ এগুলো সাল পরীক্ষায় পড়ে না। এখান থেকে সুন্দরবনটা মনে রাখতে পারো, সুন্দরবনটা সালটা মনে রাখতে পারো। এগুলো সাল না মনে রাখলেও হবে না, এগুলো তোমরা স্কিপ করতে পারো সালগুলো, ঠিক আছে। এখানে দেখো নন্দা দেবী কোথায় অবস্থিত, উত্তরাখণ্ডে অবস্থিত। নকরেক কোথায়, পরীক্ষায় প্রশ্ন আসে, খুবই খুবই আসে, এটা ভেরি ভেরি আইপি দিয়ে রাখবো, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ অবস্থিত মেঘালয় রাজ্যে, নকরেক। নেক্সট হচ্ছে গ্রেট নিকোবর, আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। নিকোবর নাম আছে তো অবশ্যই গ্রেট নিকোবর ইন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। গালফ অফ মান্নার, মান্নার উপসাগর কোথায়, মান্নার উপসাগর কোথায়, ভারতের এবং শ্রীলঙ্কার মাঝে অবস্থিত। তো ভারতের সর্বশেষ রাজ্য তামিলনাড়ু, সেখানে অবস্থিত মান্নার উপসাগর। তো মান্নার, গালফ অফ মান্নার, এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভ। মানস বায়োস্ফিয়ার রিজার্ভ অসমে, সুন্দরবন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। এগুলো কিন্তু সব একে অপরের সঙ্গে ইন্টার কানেক্টেড। বায়োস্ফিয়ার রিজার্ভ, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, সবগুলো একে অপরের সঙ্গে কিন্তু ইন্টার কানেক্টেড। তো কানেক্ট করে যে পড়তে পারবে তার কিন্তু সুবিধা হবে, কানেক্ট করে পড়তে হবে। তো এখানে সুন্দরবনটা হচ্ছে 1989, সালটা মনে রাখবে, ঠিক আছে, সালটা মনে রাখবে 1989, এটা মনে রাখবে। এগুলো কেটে দিচ্ছি আমি, এগুলো তোমার ইচ্ছা যদি পড়তে পারো, কিন্তু সুন্দরবনটা কিন্তু সালটা তোমাকে মনে রাখতে হবে। 1989 সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়। নেক্সট, শিমলিপাল কোথায় অবস্থিত, ওড়িশাতে। তারপরে হচ্ছে দিব্রু সাইখোয়া, যেটা অসম রাজ্যে অবস্থিত। দিহং দিবং, দিহং দিবংটা একটু ইম্পর্টেন্ট। দিহং দিবংটা কোথায়, পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায়, এগুলি হচ্ছে অবস্থিত অন্ধ্রপ্রদেশ, এই অরুণাচল প্রদেশ অ্যান্ড মধ্যপ্রদেশ রাজ্যে। কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ সিকিম রাজ্যে অবস্থিত। তারপরে হচ্ছে আগস্থমালাই, আগস্থমালাই, যেটা কেরালা এবং তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে আচানাকামার অমরকন্টক, আচানাকামার অমরকন্টক, যেটা অবস্থিত মধ্যপ্রদেশ অ্যান্ড ছত্তিশগড়। অমরকন্টক অবশ্যই মধ্যপ্রদেশে অবস্থিত, আমরা জানি সেখান থেকে নর্মদা অ্যান্ড সোন নদী উৎপত্তি লাভ করেছে, তাই তো। তো অমরকন্টকটা অবস্থিত তোমার হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে, তো এটা মনে রাখতে হবে। তো এই আচানাকামার অমরকন্টক থেকে প্রশ্ন আসলে সেটা আমরা মধ্যপ্রদেশ, ছত্তিশগড় করব। কচ্ছ কোথায়, গুজরাটে অবস্থিত কচ্ছ। কোল্ড ডেজার্ট, এটা অবস্থিত হিমাচল প্রদেশে। একটা আছে তোমার একটা রাজস্থানে একটা তোমার ন্যাশনাল পার্ক আছে, যেটা হচ্ছে তোমার ডেজার্ট ন্যাশনাল পার্ক নামে পরিচিত। ওটার নাম কি যেন, একটা ডেজার্ট ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে একটা ন্যাশনাল পার্ক। আর এখানে কোল্ড অর্থাৎ ঠান্ডা ডেজার্ট, ঠান্ডা মরুভূমি, এই বায়োস্ফিয়ার রিজার্ভটা অবস্থিত হিমাচল প্রদেশ রাজ্যে। নেক্সট হচ্ছে সেচালাম হিলস, যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেচালাম হিলস থেকে, তো এটা ইম্পর্টেন্ট খুবই। অ্যান্ড পান্না, যেটা হচ্ছে সর্বশেষ আমাদের ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে স্বীকৃতি পেয়েছিল, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। ওকে, তো এইগুলো কিন্তু মনে রাখলে তোমাদের হবে। কি কি মনে রাখবে এখান থেকে, পাঁচমারি, তারপরে হচ্ছে দিহং দিবং অ্যান্ড আগস্ট মালাইটা মনে রাখলেও হবে। কাঞ্চনজঙ্ঘা এটা সকলেই জানো, কোল্ড ডেজার্ট অ্যান্ড সেচালাম হিলস, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু দ্রুত আমরা প্র্যাকটিস করে নিই। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি, প্রথমে এই প্রশ্নটা একটু আগেই করানো হয়েছে। দেখি কেমন তোমরা পারো, কেমন তোমাদের প্রস্তুতি হলো। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি, দেখো একটু আগেই কিন্তু করালাম, এখানে করালাম না, এই যে 1986 1986 সালে
ভারতের নীলগিরি, যেটা তামিলনাড়ু, কেরালা অ্যান্ড কর্ণাটক অঞ্চলে অবস্থিত, এটা হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট, রামসার সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? প্রশ্ন কিন্তু পরীক্ষায় এই ধরনের থাকবে, কিন্তু আমরা ডেপথে পড়ে রাখলাম কারণ এগুলো আমাদের কাজে আসবে, অ্যান্ড এখান থেকে ডেপথ থেকে প্রশ্ন আসলে আমরা করতে পারি যাতে। এখন তো একদম ডব্লিউবিসিএস লেভেলের পড়াশোনা হয়ে গেল, আজ হাইফাই লেভেলের পড়া। তো রামসার কনভেনশন, রামসার সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি, তাই তো? 2রা ফেব্রুয়ারি ইরানের রামসার সাইটে, ইরান দেশের রামসার শহরে অনুষ্ঠিত হয়েছিল। সেটা 1971 সালে 1971-এ অনুষ্ঠিত হয়। কবে সুন্দরবন রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল? সুন্দরবনকে কবে রামসার সাইট হিসেবে ঘোষিত করা হয়? আমাদের পশ্চিমবঙ্গে দুইটি রামসার সাইট, একটি হচ্ছে পূর্ব কলকাতা, এটা কবে? পূর্ব কলকাতাটা কবে? এটা ছিল 2002 সালে। পশ্চিমবঙ্গের বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রথম রামসার সাইট। এন্ড সুন্দরবনটা কবে স্বীকৃতি পায়? সেটা হচ্ছে 2019 সালে। এটা থেকে ডব্লিউবিসিএস পর্যন্ত পরীক্ষায় প্রশ্ন এসেছে, এবং অন্যান্য কিন্তু তোমাদের ডব্লিউবিপিতেও মনে হচ্ছে এই প্রশ্নটা এসেছিল আমার যতটা মনে হচ্ছে। তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুন্দরবন কবে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। পশ্চিমবঙ্গের ভগবতপুর কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? ভগবতপুর কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? রাইট অ্যান্সার হবে এটা কুমির সংরক্ষণের জন্য বিখ্যাত। ভারতের নিচের কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি মেঘালয়ে অবস্থিত? মেঘালয় রাজ্যে অবস্থিত কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি? রাইট অ্যান্সার করো সকলে। এটা হচ্ছে নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা হচ্ছে কোথায় অবস্থিত? মেঘালয় রাজ্যে। পান্নাটা কোথায়? পান্না হচ্ছে মধ্যপ্রদেশে, হীরার খনি আছে এখানে পান্নাতে। পান্না হচ্ছে মধ্যপ্রদেশে, পান্না একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। শিমলিপাল যেটা অবস্থিত ওড়িশাতে, এর মানস হচ্ছে অসম রাজ্যে অবস্থিত। নেক্সট দেখো, তামপারা হ্রদ ভারতের একটি রামসার সাইট, এটি কোন রাজ্যে অবস্থিত? তামপারা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? একদমই প্রথমেই করিয়েছিলাম রামসার সাইট, ভারতের কয়েকটা রামসার সাইট মনে রাখার জন্য প্রথমেই বলেছিলাম। তামপারা হ্রদ কোথায় অবস্থিত? তামপারা হ্রদ অবস্থিত হচ্ছে ওড়িশা রাজ্যে। কোথায়? ওড়িশা রাজ্যে অবস্থিত। নিচের কোনটি একটি বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? এই ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় পেতে পারো, মানে হচ্ছে নাবাচক প্রশ্ন। কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? পাঁচমারি, পান্না, নকরেক অ্যান্ড কাজিরাঙ্গা। মনে করে দেখো যে 18টা পড়েছিলাম, সেই 18টার ভিতরে কোনটি ছিল না? এক্ষুনি করলাম, সেটা হচ্ছে কাজিরাঙ্গা ছিল না। কাজিরাঙ্গা অসমের একটা ন্যাশনাল পার্ক। দিস ইজ নট এ বায়োস্ফিয়ার রিজার্ভ। সহ্যাদ্রি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? তো সহ্যাদ্রি নামটা দেখলে অনেকে বলতে পারবে, কারণ সহ্যাদ্রি কাকে বলা হয় বলতো? সহ্যাদ্রি একটা মালভূমির নাম। কোন মালভূমি বলতো একটা নাম? সহ্যাদ্রি। পশ্চিমঘাট পর্বতের বা মহারাষ্ট্র মালভূমিকে বলা হয়ে থাকে সাধারণত সহ্যাদ্রি। তো সুতরাং মনে রাখবে এটা কোথায় অবস্থিত হওয়ার কথা? অবশ্যই মহারাষ্ট্র রাজ্যে। সহ্যাদ্রি, মহারাষ্ট্র মালভূমিকে কিন্তু সহ্যাদ্রি, ডেকান ট্রাপ বলা হয় না? ডেকান ট্রাপ। ওকে, চলে আসো পরেরটা। বিশ্ব জলাভূমি দিবস কোন তারিখে পালন করা হয়? এই যে 1971-এ যে রামসার সম্মেলন হয়েছিল, তার প্রথম সম্মেলনটি হয়েছিল 2রা ফেব্রুয়ারি। এই কারণে এই দিনটাকে বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করা হয়। ইন্টানকি হস্তি সংরক্ষণ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার ইজ ইন্টানকি হস্তি সংরক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, হস্তি সংরক্ষণ প্রকল্পের দিক থেকে রাইট অ্যান্সার হচ্ছে এটা নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত ইন্টানকি হস্তি সংরক্ষণ প্রকল্প। ওকে, তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। বলো কার কোনো অসুবিধা থাকলে আজকের ক্লাস থেকে। ওয়ান অফ মাই বেস্ট ক্লাস তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো ক্লাসটি সকলে কমেন্টে জানাও, এবং এরপর থেকে আশা করবো তোমাদের কোনো ডাউট থাকবে না এগুলো সম্পর্কে। অনেকে কি বলতো, এগুলো মানে আলাদা আলাদা জিনিস তো অনেকে জগা খিচুড়ি করে ফেলে, এদিক থেকে ওদিক থেকে এরকম পড়তে থাকে, জগা খিচুড়ি করে ফেলে। জাস্ট আমি তোমাদের স্টেপ বাই স্টেপ এগুলোকে পড়ানোর চেষ্টা করলাম, স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দিলাম, যাতে কোনো সময় তোমাদের অসুবিধা হলেও এই স্টেপটা ফলো করলে তোমাদের আর অসুবিধা হবে না।
জাস্ট স্টেপ বাই স্টেপ এগুলোকে পড়ার চেষ্টা করবে, সব একসাথে যেন জগা খিচুড়ি করো না, তাহলে মাথার ভিতরে সব গুলিয়ে যাবে। স্টেপ ফলো করবে, টাইম টেবিল করবে, সকলে টাইম টেবিল। পড়ার একটা বেসিক নিয়ম হচ্ছে, পড়ার বেসিক নিয়ম নয়, পড়ার একটা মাস্ট, সফলতা অর্জন করার একটা মাস্ট নিয়ম হচ্ছে কি জানো, সেটা হচ্ছে টাইম টেবিল মেনটেন করা। জাস্ট টাইম টেবিলটা মেনটেন করো, তাহলে কিন্তু তুমি অনেকটা মনে করবে এগিয়ে যাবে। আর স্টেপ ফলো করবে, সমস্ত কিছু কিন্তু স্টেপ ফলো করবে, না হলে এটা কিন্তু এরকম মনে করো যত মানে আজে বাজে এদিক থেকে ওদিক থেকে পড়ার চেষ্টা করবে তত কিন্তু গুলিয়ে যাবে নিজের ভিতরে। জাস্ট স্টেপ বাই স্টেপ এগুলোকে ফলো করে আস্তে আস্তে পড়তে থাকো, সময় লাগুক, তুমি বুঝতে পারছো না সময় লাগুক, তুমি মুখস্থ করতে পারছো না সময় লাগুক, তাহলে কিন্তু তুমি, অনেকে এখানে অনার্সের স্টুডেন্ট বা অনেকে অনেক মানে যারা কলেজ লাইফে পড়াশোনা করে তারা জানে যে এগুলো মুখস্থ সেইগুলো জিনিসের কাছে কিছু নাই, যেগুলো তুমি টিউশন পড়তে যাও আর মাস্টার এরকম 3 পাতার একটা নোট দিয়ে বলে যাও এটা মুখস্থ করে আসবে, এটা পরীক্ষায় পড়বে, তখন তুমি মুখস্থ করে এগুলো পরীক্ষায় লিখতে পারো। আর এই ওয়ান লাইনার এগুলো মুখস্থ করতে তোমাদের অসুবিধা হবে, আশা করব অসুবিধা হবে না। চলো শেষ করছি আজকের ক্লাস এখানেই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। পরের দিনের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা।